অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। আমি রাষ্ট্রের প্রধান হিসেবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। দুই দুর্নীতিবাজের সন্তান। আজকে মুরাদনগরের সাধারণ জনগণ ফুটে উঠেছে এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই আসিফ ক্ষমতায় থেকে সর্বোচ্চ দুর্নীতি করেছে। বাংলাদেশের ইতিহাসে এত দুর্নীতি কেউ করে নাই। তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আসিফ মাহমুদকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। পোড়া কপাল হইলে যা হয় আর কি, থাকে না অনেক সময় যে একদম পাইয়া গেছে, হাতে লাড়াচাড়া করতেছে, পড়ে গেল, এরকমও হয় অনেক সময়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কেন হঠাৎ করে 5 দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন এবং কেনই বা তিনি গোপনে আমেরিকা পাড়ি দিয়েছেন? কারণ তিনি একজন উপদেষ্টা মূলত, তো তার সফর কখনো গোপন থাকার কথা না। তাহলে কেন এই সফরটা গোপন রাখা হলো এবং এই সফরের সম্ভাব্য আলোচ্য কি? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। দুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আসিফ একটা দুর্নীতিবাজ, সে সুযোগ সন্ধানী হিসাবে সুযোগের ব্যবহার করে উপদেষ্টা হয়ে আলহাজ গাজী সাহেব মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছে। পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সে এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ গাজী সাহেব মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেবের বিরুদ্ধে। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। দুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন বানচাল করে সে যেইভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, আবার বিশৃঙ্খলা করে নির্বাচনবিহীন ভাবে থেকে আবার দুর্নীতি করে যায়, সে তার এই বক্তব্যের কারণে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো তার অপকর্মের জন্য, দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না।
তার অপকর্ম যেন এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায়, সেই জন্য সে একজন খ্যাতিমান নেতা, একজন মুরাদনগরের ইসলামিক ম্যান্ডেটের নেতা, আমাদের আপামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ, হৃদয়ের বন্দরের মানুষ আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা রটাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আমরা বলে দিচ্ছি, যদি একজন খ্যাতিমান মানুষকে আপনার সাবেক উপদেষ্টা, দুর্নীতিবাদ উপদেষ্টা যদি আর একটিবার অযথ বাক্য উচ্চারণ করে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে তার বিচার চাবো। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন ঘিরেই আজ দেশের রাজনীতিতে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে, আদৌ কি এই নির্বাচন হবে? নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা কতটুকু? বাংলাদেশের সংবিধানে কি একই দিনে গণভোট ও নির্বাচন করার কোনো বিধান আছে? এই সব প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায়। কারণ এই প্রথম এমন একটি জাতীয় নির্বাচন যেখানে বাংলাদেশের স্বাধীনতায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। এই ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো নৌকার ভোটার এরা কেউ ভোট দেবে না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো স্থায়ী সাংবিধানিক কাঠামোর উল্লেখ নেই। এমনকি এই ধরনের সরকারের মাধ্যমে গণভোট কিংবা স্থায়ী সরকার প্রতিষ্ঠার বৈধতাও প্রশ্নবিদ্ধ, বলছেন একাধিক সংবিধান বিশেষজ্ঞ। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক শূন্যতা রোধে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়। তবে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আলোচনা হলেও তার বাস্তবায়নের মুখ দেখেনি। আর এখান থেকেই শুরু হয় নতুন করে বিতর্ক। এই পরিস্থিতিতে আমরা কথা বলেছি একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে। তিনি জানান, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের সরাসরি সমর্থনহীন কোনো কাঠামোর অধীনে নির্বাচন হলে তার বৈধতা আদালতে চ্যালেঞ্জযোগ্য। যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং 1 তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। আমি 2024 সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2018 সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2014 সালের নির্বাচনের তফসিলও ঘোষণা রিট করেছিলাম। আজকে 2026 সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করেছি। এখানে আইনি যুক্তি হলো, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 যেটা আরপিও, সেখানেও থাকতে হবে। কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। ইফেক্ট অফ রিপিল, তত্ত্বাবধায়ক এবং অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত মতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এখনও নির্বাচন হতে পারে। জেনারেল ক্লজ অ্যাক্ট অনুযায়ী সেকশন 6(6)(a)(7) এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক এটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন এখনও করতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার এখনও গঠন করতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। সংবিধানের 31 অনুচ্ছেদ, আইন ছাড়া কিছু করা যাবে না। শুধু আইনজীবী নন, দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হলেও সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তিনিও একটি গণমাধ্যম সাক্ষাৎকারে বলেন, সংবিধানের বাইরে গিয়ে জনগণের সমর্থনহীন ব্যক্তির মাধ্যমে নির্বাচন হলে তা বৈধ বলা যায় না। সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবেই নির্বাচন হবে। এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C58 সে কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে। যেহেতু তারা মনে করে যে আওয়ামী লীগ 2/3 মেজরিটি আছে, তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা করা যাবে। যখন এটা 58C করা হয়েছে, এবার যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়।
তো সেই অনুযায়ী সেই অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানে নিরাপত্তাজনিত কারণে ভারতে অবস্থান করলেও তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যে নির্বাচনে আওয়ামী লীগের ব্যালট নেই সে নির্বাচন কখনোই বৈধ হতে পারে না। যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার, নৌকার ভোটার এরা কেউ ভোট দেবে না। তিনি আরও বলেন, ব্যক্তিগত ভুল থাকতে পারে, কিন্তু একটি দলকে এভাবে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যায় না, কারণ এই দলই বাংলাদেশের স্বাধীন মানচিত্র গঠনে নেতৃত্ব দিয়েছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সমন্বয়ক ও সহ সমন্বয়করাও বলছেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন একমুখী হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, আর আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। আমরা প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক, সেটির পরিবর্তন হবে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ, যে স্থাপকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটা আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, নির্বাচন মানেই শুধু একটি দল ক্ষমতায় যাওয়া নয়, নির্বাচনের সঙ্গে জড়িত দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা ও সামাজিক ব্যবস্থা, সর্বোপরি গণতন্ত্রের ভবিষ্যৎ। তাই একটি নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সচেতন থাকা আমাদের সবার দায়িত্ব। সত্যি কি শেখ হাসিনা চাইছেন ভারত বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক? ভারতীয় এক গণমাধ্যমে তার এক সাক্ষাৎকারের পর এই আলোচনার পালে হাওয়া লেগেছে। বৃহৎ সাক্ষাৎকারটির এক জায়গায় তিনি বলেছেন, I urge India to stand firmly for democratic principles, minority rights, regional peace and free, fair and inclusive elections in Bangladesh. বাংলা করলে অর্থ দাঁড়ায় অনেকটা এরকম, আমি মানে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে গণতান্ত্রিক নীতি, সংখ্যালঘু অধিকার, আঞ্চলিক শান্তি এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এই আহ্বান শেখ হাসিনা জানিয়েছেন। এটুকু শোনার পরই কাছে কি চাইছেন? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ চাইছেন, নাকি শুধু গণতান্ত্রিক নৈতিক অবস্থান আহ্বান করছেন, কামনা করছেন? খেয়াল করলে দেখবেন সাক্ষাৎকারের কোথাও তিনি ইন্টারভেনশন শব্দটি ব্যবহার করেননি, হস্তক্ষেপ এটি ব্যবহার করেননি। বলেছেন স্ট্যান্ড ফর ডেমোক্রেসি, মাইনরিটি রাইটস, ইনক্লুসিভ ইলেকশনস। তারপরও যারা এই বক্তব্যের সমালোচনা করছেন তারা বলছেন, বাংলাদেশ যেহেতু একটি সার্বভৌম রাষ্ট্র এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই জন্য প্রতিবেশী রাষ্ট্রকে মানে ভারতকে প্রকাশ্যে আহ্বান জানাতে হবে কেন? তাই এটি বিদেশি শক্তিকে দেশের বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বানের সামিল। এছাড়াও শেখ হাসিনা বলেছেন রিজিওনাল পিস, এই কথাকে তিনি এই সাক্ষাৎকারে গুরুত্ব দিয়ে বলেছেন নেইবার্স আর অ্যালার্মড, অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিবেশীদের জন্য ঝুঁকিহীন স্থিতিশীলতার প্রশ্ন এখানে আছে। তিনি বাংলাদেশের গণতন্ত্র, সংখ্যালঘু অধিকার এবং নির্বাচনের স্বচ্ছতার পক্ষে যে স্পষ্টভাবে ভারতের দৃঢ় অবস্থান চাইছেন, এটা তো স্পষ্ট হলো। নৈতিক ও কূটনৈতিক অবস্থান বিবেচনায় যদি মূল্যায়ন করেন তাহলে দেখা যাবে তিনি আহ্বান জানাচ্ছেন ভারত যেন বাংলাদেশের গণতান্ত্রিক নীতির পক্ষে দৃঢ় থাকে। এখন এটিকে আপনি হস্তক্ষেপ বলবেন, না নৈতিক ও কূটনৈতিক সমর্থনের অনুরোধ বলবেন? বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নির্বাচন স্বচ্ছতার পক্ষে ভারতের দৃঢ় অবস্থান কামনাকে কি বলবেন আপনি? বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের আহ্বান? জানি না। বাংলাদেশে অস্থিরতা হলে তা শুধু দেশের নয়, প্রতিবেশী দেশগুলোকেও প্রভাবিত করবে। এই আহ্বানকে কেউ হস্তক্ষেপের আহ্বান বলতে পারেন? আপনি কি বলবেন? এটি আপনার বিষয়। আসলেই এটা কি নৈতিক ও কূটনৈতিক অবস্থানের আহ্বান নাকি হস্তক্ষেপের দাবি? এই প্রশ্নটি বারবার উঠবে এবং এর সমাধান আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে, আমাদেরকে বের করতে হবে আমরা আসলে এটিকে কিভাবে দেখছি। প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় অনেকের মনেই প্রশ্ন জাগাচ্ছে, কিছুটা হাস্যকর আবার একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সেটি হচ্ছে ট্রাম্প যেমন নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে এনেছেন তার বাহিনী দিয়ে, নরেন্দ্র মোদীকে ইউনুসকে ঠিক সেভাবে তুলে নিয়ে যাবেন? এরকম প্রশ্ন অনেকের মনে উঠছে, অনেকে এগুলো আলোচনা করছেন সোশ্যাল মিডিয়া, কিন্তু আপনারা এগুলো দেখছেন হয়তো। এইরকম আশঙ্কার সঙ্গে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের এসব দাবি এবং যুক্তির কোনো যোগসূত্র আছে কিনা আমি জানি না, থাকতে পারে কিনা তা বলতে পারছি না। শেখ হাসিনা কি ভারতের হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক চাপ তৈরি করতে চাইছেন? সাক্ষাৎকারটি বিস্তারিত যদি পড়েন আপনারা আসলে থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আমার ধারণা আমাকে যদি জিজ্ঞাসা করেন, বাস্তবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না, কিন্তু এই ধরনের কল্পনা অনেকের মনেই থাকতে পারে, অনেকের মনেই এটি আছে বলে মনে হয়, নয়তো সোশ্যাল মিডিয়ায় এত আওয়াজ কেন? সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি অভিযোগ তুলেছেন ইউনূস সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই, সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে দেশের ভেতরে। আপনার কি মনে হয়
ভারত বিরোধিতা কি সত্যি জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, মানে 18 কোটি বা 20 কোটি যাই বলুন জনসংখ্যা, তার কতটা আসলে ভারত বিরোধিতার যে মনোভাব এটি ধারণ করেন, নাকি এর পেছনে সত্যিই আছে কোনো রাষ্ট্রীয় প্রশ্রয় বা রাষ্ট্রীয় কোনো ইন্ধন, এটিও ভাবা দরকার। শেখ হাসিনা বলেছেন তিনি ভারত বিরোধিতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না, দেখছেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে। তার দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংখ্যালঘুদের উপর হামলা, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার চাপের মুখে সরকার দায়েরাতে বাহ্যিক শত্রু তৈরি করছে এবং এই কারণেই তারা ভারত বিরোধিতার জিগির তুলছে, এটিকে সামনে নিয়ে আসছে। এটি শেখ হাসিনার বিশ্লেষণ বা তার অভিযোগ। শেখ হাসিনা বলছেন বাংলাদেশ ভারত সম্পর্ক স্থিতিশীল থাকলে দেশের সংকটগুলো সামনে চলে আসে, মানে ওই জায়গায় যদি নীরবতা থাকে, শান্তি থাকে, তাহলে দেশের সংকটগুলো সামনে উদ্ভাসিত হয়, সামনে আসে। সেই সংকট আড়াল করতেই ভারত বিরোধী আবেগ ব্যবহার করছে ইউনূস সরকার। ভারতীয় কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ, যেটি আমরা দেখলাম কিছুদিন আগে, অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায়, মানে যারা এই মিছিল করেছে, এই হামলা করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় শেখ হাসিনা রাষ্ট্রীয় নীরবতার বিষয়টি উত্থাপন করেছেন। এটি দেশের ভেতর থেকে অনেকে এই অভিযোগ তুলেছেন। শেখ হাসিনার অভিযোগ এগুলো কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, বরং সংগঠিত শক্তির কাজ, যাদের সঙ্গে উগ্রবাদী ও রাজনৈতিক স্বার্থ জড়িত। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করছে, এটি সবসময় করেছে, করবে, খুব স্বাভাবিক ব্যাপার। তার মতে সরকার দেশের ভেতরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রক্ষায়ও সরকার ব্যর্থ। এ কারণেই তিনি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন, গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রশ্নে এবং সংখ্যালঘু সুরক্ষার পক্ষে নৈতিক অবস্থান নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে সরকার যে বৈধতার সংকটে পড়েছে, সেই সংকট সামলাতেই দেশের ভেতরে বিভাজন তৈরি করছে এই সরকার। এরই একটি বড় হাতিয়ার হচ্ছে এই ভারত বিরোধিতা। আচ্ছা, ভারত বিরোধিতা কি সত্যিই দেশের জনমনের প্রতিফলন? যে বললাম 18 কোটি 20 কোটির ভিতরে কতজনের, নাকি রাজনৈতিক ব্যর্থতা ঢাকার কৌশল মাত্র? বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার আহ্বান কেবল আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ সংকেত। তারা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, বরং প্রতিবেশী ভারতের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক ব্যালেন্সের উপরও নির্ভর করছে। আসলে অনেকেই যখন আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, কারণ আপনারা জানেন সীমান্তে ভারতের প্রস্তুতি এবং মানে এটি নিয়ে বেশ একটা সাজরব কিন্তু আছে। আর এছাড়া ইউনূস সাহেব বিভিন্ন সময় একটা কল্পিত যুদ্ধাবস্থার কথা বলেছেন, অনেকদিন হলো সেটি তিনি বলছেন এবং সেই ধরনের কাজ করছেন। আবার ভারতীয় গণমাধ্যমে এবং দুই দেশের সোশ্যাল মিডিয়ায় যতই যুদ্ধের দামামা বাজুক না কেন, কারণ এরকম একটি লক্ষণ কিন্তু আছে, যুক্তরাষ্ট্র যতই চাক না কেন যুদ্ধ লাগুক এবং ট্রাম্প ছাই দিয়ে ভারতকে ধরবেন, এরকম একটি আশা বা দুরাশার কথাও কিন্তু অনেকে বলেন। আসলে এরকম পরিস্থিতি হচ্ছে না ভারতের নীরব এবং কৌশলী কূটনীতির জন্যই। ভারত এই জায়গায় মানে ধ্যানমগ্ন কূটনীতি যাকে বলে সেটি অবলম্বন করছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সম্মানের সঙ্গে রেখেছে এবং আরো হয়তো রাখবে, কিন্তু শেখ হাসিনার জন্য এই মুহূর্তে ভারত কোনো বৈশ্বিক ঝামেলায় জড়াবে না। তারা তাদের হিসাব মতোই, মানে ভারতের হিসাব মতোই শেখ হাসিনার পাশে থাকবে। দর্শক, আজকে এর বেশি আর খোলাসা করতে চাই না। শেষ করার আগে দুটি ছোট প্রশ্ন। ভারতের উদ্দেশ্যে শেখ হাসিনা যে আহ্বান করেছেন তা কি হস্তক্ষেপের না কূটনৈতিক অবস্থানের আহ্বান? 2, সরকারের যে ভারত বিরোধিতার কথা বলছেন শেখ হাসিনা তা কি স্বতঃস্ফূর্ত নাকি পরিকল্পিত? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সে সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।